ভিউয়ার্স, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল থেকে ভালোবাসা গল্পের পঞ্চম অংশ। পেছন থেকে কে জানি বলল, এটা লাদেন না। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি, আরে এটা তো রিয়া। মনে মনে বললাম, আজকে আমি শেষ। এই মেয়ে কেন এখানে আসলো? আসছে ভালো কথা, একটু পরে আসতো। মাত্র চলে যাব উঠছিলাম, এর মাঝে বিপথে এসে হাজির। তানিয়া তাড়াতাড়ি মুখে মাস্ক দিয়ে বলল, দেখো তো আমাকে চেনা যায় কিনা। রিয়া দেখলো সর্বনাশ হয়ে যাবে। না, চেনা যায় না। তবে আমিও বুঝলাম না রিয়া এখানে কেন আসলো। এর মাঝে রিয়া আর সাইমন আমাদের সামনে হাজির। সাইমন হেসে হেসে বলল, তোমাকে না মাত্র হাসপাতালে দেখে আসছি, আর তুমি না অসুস্থ? অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আছো, তাও আবার সাথে মেয়ে নিয়ে। বাবা, খুব ভালো। আমি লজ্জা পেয়ে বললাম, আসলে ও আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। এর মাঝে রিয়া বলে উঠল, তুমি না গ্রাম থেকে এসেছো, এখানে তোমার বড় ভাই কোথা থেকে আসলো? আরে ম্যাম, ও আমার চেনা পরিচিত বড় ভাই হয়। আর আজকে এখানে একটু দরকারে আসছিলাম, আর এসেই দেখি ওরা বসা। ভাই আমাকে রেখে কোথায় গেছে? কিছুক্ষণের ভেতরে চলে আসবে। একা একা ওর গার্লফ্রেন্ড বসে আছে, তাই ওর সাথে একটু কথা বলছি। বিশ্বাস করুন ম্যাম, এর থেকে বেশি কিছু না। তানিয়া কণ্ঠটা একটু চিকন করে বলল, তোমার বড় ভাই মনে হয় আসবে না, আসলে অনেক দেরি হবে। আমি বরং চলে যাই, আর তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসবে। আমি তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম, অবশ্যই। আমার হয়তো কোনো বড় ভাই নেই, কিন্তু ও আমার নিজের বড় ভাইয়ের মতো। আপনাকে তো আমি আর একা ছেড়ে দিতে পারি না, চলেন। রিয়া টেবিলে বসতে বসতে বলল, কিছু খেয়ে যাও। না ম্যাম, এখন বাসায় গিয়ে ঘুমাবো। রিয়াকে দুই পাঁচ বুঝিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসেই বড় করে একটা শ্বাস নিলাম। তানিয়া হাঁপাতে হাঁপাতে বলল, বাবারে, আজকে আমি শেষ ছিলাম। যদি রিয়া কিছু জানতে পারতো, তাহলে সব খেলা আমার নিমিষেই শেষ হয়ে যেত। তবে তোমাকে ধন্যবাদ। কেন ধন্যবাদ দিলেন জানতে পারি? তুমি যে অভিনয় করলে না, তোমার জন্য আজকে বেঁচে গেছি। এজন্য ধন্যবাদ দিতে হবে না, আমি আপনাকে এখানে আনছি, তাই আপনাকে বাঁচানোর দায়িত্ব তো আমার। তবে এখন শুধু একটু তাড়াতাড়ি চলেন, আর সময় নষ্ট করতে চাই না। তানিয়া আমার হাত ধরে বলল, এত তাড়াহুড়া করো কেন? একটু ধৈর্য ধরো, যাবই তো। আমি মন খারাপ করে বললাম, আর কত অপেক্ষা করব? আমার মন বলছে তো। তানিয়া একটা রিক্সা রেখে বলল, এবার আসো, তোমার মনের ইচ্ছে পূরণ করো। আমিও খুশি হয়ে উঠে পড়লাম। তানিয়া আমার পাশে বসে আমার হাত জড়িয়ে ধরে বলল, সব কিছু ঠিকঠাক করে রেখেছো তো? আরে, এই নিয়ে তুমি কোনো চিন্তাই করিও না, এসব আমার উপরে ছেড়ে দাও। বহুত চালু আর তুমি দেখছি। আমিও তানিয়ার সুরে তাল মিলিয়ে বললাম, সেটা বলতে পারো, তবে এসব সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সুযোগ তো আর বারবার আসে না। তানিয়া টানা টানা চোখে চাহনি দিয়ে বলল, ওরে আমার রসালো নাগরে, দেখাই যাবে কেমন খেলতে পারো তুমি। শুধু মাঠেই খেলো নাকি? আমি তানিয়াকে চুপ করতে বললাম, চুপ করব কেন? আরে এভাবে কি বলে কেউ? মানুষ শুনে ফেলবে। আচ্ছা তানিয়া, তোমাকে আমি একটা কথা বলতে পারি? বলো, কি বলবে? এই বলে তানিয়া আমার দিকে তাকালো। কথাটা হচ্ছে, তুমি কি আগে কারোর সাথে প্রেম করতে? তানিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল,
এসব কখনোই আমার কাছ থেকে জানতে চাইবে না। যা চাইছো আমি তাই দিচ্ছি, কিন্তু এসব কথা ভুলেও বলবে না। মনে মনে বলছি, এই শালি তো বহু চালাক। ও জানে এসব কিছু বললে ওর খেলা শেষ। আগে ওকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে, পরে সব তথ্য বের করে ভিডিও করতে হবে। দেখতে দেখতে আমরা ভিআইপি একটা হোটেলের সামনে চলে আসলাম। ভেতরে যেতে যেতে তানিয়া আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, আমার কেমন কেমন জানি লাগছে। আমি ওর কথার জবাব দিয়ে বললাম, আগে ভেতরে যাই, পরে দেখবে খুব ভালো লাগবে। ভেতরে গিয়ে দেখি দুইজন হোটেল বয় বসে আছে। আমি একজনকে উদ্দেশ্য করে বললাম, ভাই এখানে খালি রুম পাওয়া যাবে। ছেলেটা আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে স্যার, আমরা তো আপনাদের অপেক্ষায় বসে থাকি সারাক্ষণ, কখন আপনারা আসবেন বলেন। আপনাদের কেমন রুম লাগবে, এসি নন এসি নাকি? তানিয়া ছেলেটাকে থামিয়ে বলল, এত কথা শোনার মতো সময় নাই আমাদের। এখানে সবচেয়ে ভিআইপি যেই রুমটা আছে সেটাই আমাদের লাগবে। ছেলেটা একটা চাবি তানিয়ার হাতে এগিয়ে দিয়ে বলল, জি ম্যাম, 20 নম্বর রুমটা আপনাদের জন্য। আমাদের এখানে সবচেয়ে উন্নত এই রুমটা। এখানে সব আছে, যা আপনাদের দরকার পড়বে তাই আছে। আর যদি কোনো সাহায্য লাগে বলবেন। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তানিয়া তুমি ভেতরে যাও, আমি আসছি, টাকার হিসেব মিটিয়ে আসছি। তানিয়া হেসে বলল, এখানেও টাকা দিবে তুমি? আজকে আমার সবচেয়ে ভালো একটা খুশির দিন, তাই এই দিনে কোনো টাকার হিসাব চলবে না। তুমি ভেতরে যাও, আমি চলে আসছি। তানিয়া যেতে যেতে বলল, তাড়াতাড়ি চলে আসবে, আমি অপেক্ষা করছি। কিন্তু আমি ইশারা করে বললাম, যাও, আমি আসছি। স্যার, টাকা পয়সা বিষয় তো পরে, আগে গিয়ে রুমটা দেখে আসেন, পছন্দ হয় কি না। হোটেল বয় কি জানে লিখতে লিখতে বলল, সে দেখা লাগবে না, যত টাকা লাগবে দিয়ে দিব। তবে তোমাদের আমাকে একটা হেল্প করতে হবে। জি স্যার, কেমন হেল্প লাগবে? আমার রুমে এখন কি হবে না হবে, আমি এসব সব কিছুর ভিডিও ফুটেজ চাই, তাহলেই হবে। ছেলেটা আমাকে হতাশ করে বলল, স্যার, ওই রুমে গোপন ক্যামেরা আছে ঠিকই, কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। এটা আমাদের মালিকই না করেছে, আর কাউকে বিপদে ফেলতে চাই না আমরা। এখানে কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, আমরা যদি চাইতাম প্রত্যেকটা ভিডিও ভাইরাল করে দিতে পারতাম। তখন আমাদের এই ব্যবসা কোথায় যেত, একবার চিন্তা করে দেখেন। আরে মামা, আমার কথাটা তো আগে শোনো, কি বলি আমি। তোমাদের মালিক এখানে আছে? না স্যার, উনি কক্সবাজারে গেছেন বেড়াতে। আমি যা চাই যদি তাই করি, যত টাকা চাইবে তোমরা দিয়ে দেব। আর এখানে তো তোমার মালিক নেই, আমার কথা শুনলে তোমাদের পকেট গরম হবে, বাকিটা তোমাদের ইচ্ছে। দুইটা ছেলে মিলে কি জানি কানাকানি করছে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, আমি কি চলে যাব নাকি? ছেলেটা ধপ করে আমার হাত ধরে বলল, স্যার, আপনি যা বলবেন আমরা তাই করব, তবে টাকার বিষয়টা। আমি একটা চেক বের করে 2 লাখ টাকা দিয়ে লিখে দিলাম, দিয়ে প্রশ্ন করলাম, হবে নাকি, নাকি আরো লাগবে? দুজনেই খুশি হয়ে বলল, স্যার, আপনি আজকে আমাদের বস, বলেন কি করতে পারি। আপনি যা বলবেন আমরা তাই করব। মনে করেন এই হোটেল আজকের জন্য আপনার। আমি একটা হাসি দিয়ে বললাম, কিছুই লাগবে না, তবে আমার ভিডিও চাই, এটুকুই হলে হবে। হয়ে যাবে, আপনি যান, আর গিয়ে কাজ শুরু করুন।
সে তো যাবই, তবে মেয়েটার কাছ থেকে আমি কিছু উত্তর জানতে চাইছি, সেটা জেনেই চলে যাব। তবে ওর সাথে তোমরা দুজন শারীরিক সম্পর্ক করতে পারবে। এবার দুইটা ছেলের চোখ টেরা হয়ে গেল। দুজনই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার এই কথাটা শুনে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি বলছি শুনছো তো? স্যার, কি বলছেন এসব? যা বলছি তাই। এখন বলো, আমার কথায় কি তোমরা দুজন রাজি আছো কিনা? একটা ছেলে এসে তো আমাকে জড়িয়ে ধরে বলল, স্যার আপনি মহান। কি বলে আপনাকে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা তো এরকমই কাউকে চাই। জানেন, এখানে শুধু আমরাই দাঁড়িয়ে থাকি আর সবাই এসে এনজয় করে, আমাদের খোঁজ খবর কেউই রাখে না। দেখো, আমার এমনি দেরি হয়ে যাচ্ছে। আমি যখন হাতে ইশারা করব তখন রুমে চলে আসবে তোমরা, আর এখানে এসে এই দিকটা আমি সামলে নিব। এখন আসি, এই বলে চলে যাচ্ছি। পিছন থেকে একটা ছেলে ডেকে বলল, কোনো কিছু দরকার হলে শুধু একবার বলবেন। আমি হাসতে হাসতে সামনের দিকে যাচ্ছি আর চিন্তা করছি, টাকা থাকলে কি না করা যায়। হ্যাঁ, আসলে এই দুনিয়াটাই টাকার পাগল। খুঁজতে খুঁজতে 20 নম্বর রুমে গিয়ে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে তানিয়া আওয়াজ করলো, কে? তানিয়া, আমি। তানিয়ার দরজা খুলেই আমাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি ধপ করে আমাকে জড়িয়ে ধরলো। তানিয়াকে ছাড়িয়ে তাকিয়ে দেখি তানিয়া অর্ধনগ্ন হয়ে গেছে। ফ্লোরের উপর সবুজ শাড়িটা পরে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি বললাম, কি করছো তুমি? তাড়াতাড়ি কাপড় পরে নাও। তানিয়া আমার কাছে এসে চোখ টিপ দিয়ে বলল, সেই তো বলবে, তোমার নাকি আর সহ্য হচ্ছে না, তাই আমি একটু সহজ করে দিলাম। এখন আসো। আমি দূরে সরে গিয়ে বললাম, আসো মানে কি বলতে চাইছো তুমি? লজ্জা পাও কেন? যেই তানিয়া আমাকে জড়িয়ে ধরতে আসবে আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া করো না। বিছানা থেকে একটা চাদর এনে তানিয়ার ওপর দিয়ে বললাম, বিছানায় বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, পরে না হয়। সময় কিন্তু তোমার লস হবে, মনে রেখো আমি শুধু আজকে দিনের জন্য তোমার। আমি হেসে বললাম, থাক, আর সময় নষ্ট হলে সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। আমার উপর চাদর দিলে কেন? তোমার এই রূপ দেখে আমি আর সহ্য করতে পারি না, মনটা চায়। লজ্জায় আমার মুখটা লাল করে বললাম, এই জন্যই তো আমি তোমায় পাগল করতে চাইছি। এখন বলো, কি করতে চাও? এত সময় নষ্ট করে লাভ আছে কোনো? কিছু কথা বলবো, তবে সেগুলোর সঠিক জবাব দিতে হবে। বলো, কি বলবে? আমার হাতে হাত রেখে তানিয়া কথাটা বলল, আচ্ছা তানিয়া, তুমি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? হঠাৎ এই প্রশ্ন যে? না তানিয়া, এই প্রশ্ন করার একটাই কারণ, তুমি আমাকে ভালো করে পর্যন্ত চেনো না, আর আমার সাথে আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমার যেই উপকার করলে না, বলছি না এর থেকেও যদি বড় কিছু চাইতে আমি তাই দিয়ে দিতাম। আমি তানিয়ার এই কথার সুযোগ নিয়ে বললাম, যদি আমার জন্য সব করতেই পারো, তবে আমি এটা জানতে চাই, তোমার যেই বাচ্চাটা আছে ওটা কার? আর আমি তো জানি লাদেন মারা গেছে। তানিয়া অবাক চোখে তাকিয়ে বলল, তুমি এই কথা কোথায় থেকে জানলে? আমি কিভাবে জানলাম সেটা জেনে তোমার লাভ নেই। আমি শুধু এই বিষয়টা একটু জানতে চাই। আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাবলা আছে,
আমাকে বলতে পারো। আমি শুধু এগুলো একটু জানতে চাই, তবে আমাকে বিশ্বাস করো না। আমাকে দেখে আমার জানার একটু আগ্রহ জাগলো। এগুলো জানা কি খুব জরুরি? তোমাকে আমি বেশি জোর করব না। এই বলছি না, যদি আমাকে তোমার একটু হলে উপকার করি তাহলে বলবে, নইলে থাক। আমি তোমাকে আর জোর করব না। কথার প্যাচের মাঝে ফেলে দিলে। আচ্ছা, বলো কি জানতে চাও? আমি আজকে তোমাকে সব বলবো, তবে আমাকে কথা দাও এসব কাউকেই বলবে না। ওমা, আমি আবার কাকে বলবো? আর বলেই বা আমার লাভ কি? আমি তোমার পরিবারের কিছু বলো। কেউ কি আমাকে কিছু জিজ্ঞেস করবে বলো? না তোমায় চিনি আমি, না জানি। তানিয়া একটু ভয় পেয়ে বলল, তাও আমার একটু ভয় লাগে। আমি এবার একটু রাগ করে বললাম, থাক, তাহলে আর বলতে হবে না। এই বাচ্চাটা লাদেনের না। হঠাৎ করেই তানিয়া এই কথাটা বলল। আমি জানতাম এই বাচ্চাটা আমার না, তবে ক্যামেরায় রেকর্ড করার জন্য এসব করছি। এভাবে বললে তো আর কেউই বিশ্বাস করবে না। প্রমাণ সহ সব দেখাবো। আমি তানিয়ার কথার মাঝে বলে উঠলাম, তাহলে এই বাচ্চাটা কার? আমার বয়ফ্রেন্ডের। ও, তাহলে তুমি এই বাচ্চার পরিচয় দিচ্ছ কেন লাদেনকে বাবা বলে? মাথায় কিছু আসছে না? আর তুমি বা তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও না কেন? যাব তো, তবে এখানে একটা কাহিনী আছে। আমি একটু চুপ করে আবার বললাম, কি কাহিনী বলো শুনি। আমি শুধু লাদেনদের বাসায় আছি ওদের সম্পত্তির জন্য। ওদের বাসাটা আমার নামে লিখে দিলেই ওদের বিদায় করে আমি সুখে শান্তিতে সংসার করব। আচ্ছা, লাদেনের সাথেও কি তোমার সম্পর্ক ছিল? এই যেমন? আরে, ও তো একটা বলদ। ওর সাথে শুধু সম্পর্ক ছিল বলতে পারো। তবে ওকে শুধু আমি টাকার জন্য ব্যবহার করেছি। সবটা না হয় বুঝলাম, তবে এখানে ওর বাসায় আছো কেন? মানুষগুলো জানলে কি বলবে? আরে, কে জানবে? আমি কাউকে বললেই তো জানবে না। আর লাদেন মরে গিয়ে বেশ ভালোই হয়েছে। ওই শালা সব জানতো। এখন সব খেলা খতম, আর আমি জিতে গেছি। আমি তানিয়ার থেকে হাত ছাড়িয়ে বললাম, জানো তানিয়া, কাউকে ঠকিয়ে সুখী হওয়া যায় না, যত চেষ্টাই করো না তুমি। এখন হয়তো তুমি সুখে থাকবে, কিন্তু 2 দিন পর যখন তোমার কাছে টাকা থাকবে না। তানিয়া এবার বিছানা থেকে উঠে শরীর থেকে চাদর ফেলে দিয়ে বলল, এখানে কি এনজয় করতে এসেছো, নাকি এসব বলে আমার মনে খারাপ করতে চাও? সরি তানিয়া, আমি তোমার মন খারাপ করতে চাই না। তবে এখন যদি তুমি লাদেনকে সামনে দেখতে পাও তাহলে কি করবে? তানিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, লাদেন আবার আমার সামনে আসবে, তুমি বলবে আর আমি বিশ্বাস করে নিলাম যে মারা গেছে। সে কিভাবে ফিরে আসবে? যদিও ফিরে আসে, তবে কি করবে তুমি? তখন তো তোমার বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। কি আর করব, মেরে ফেলবো। ও, তাই নাকি? টাকার নেশায় তো অন্ধ হয়ে গেছো তুমি দেখছি। তানিয়া আর কোনো কথা বলল না। গা থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আমি হঠাৎ করেই তানিয়া আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি ওর শরীরের ওজন সহ্য করতে না পেরে ওকে নিয়ে বিছানার উপরে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তানিয়া আমাকে কাছে টানছে। আমি খুব চেষ্টা করছি নিজেকে ছাড়াতে, কিন্তু পারছি না। আমার মনে হলো এখানেই সময়। এখন যদি তানিয়ার কাছ থেকে ছাড়া না পাই, তাহলে আর জীবনেও বোধহয় আমি আর এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না।
এক ঠেলায় তানিয়াকে সরিয়ে দাঁড়িয়ে গেলাম। তানিয়া শুয়ে থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে। রেগে বললাম, কাপড়টা পরে নেন। এভাবে আর কতক্ষণ থাকবেন? তানিয়া শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এমন করছো কেন? আমি তো তোমাকে কিছুক্ষণ সুখ দেওয়ার জন্য এসব করছি, আর তুমি? ঠাস ঠাস করে তানিয়ার গালে চড় দিয়ে বললাম, এখনো সময় আছে, কাপড় পরে নে। এভাবে আর কতক্ষণ উলঙ্গ থাকবি? তানিয়া ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু? এবার আমি বেশ রেগেই বললাম, তুই কাপড় পরবি নাকি আমাকে অন্য অবস্থা করতে হবে? ভয়ে ভয়ে তানিয়া কোনো রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে নিল। আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে তানিয়া প্রশ্ন করলো, তুমি এমন করছো কেন? আর হঠাৎ করে তোমার কি হয়েছে? আমি হাসতে হাসতে বললাম, আমি কে? আমার পরিচয় কি? এসব না জেনেই আমার সাথে বেডরুম শেয়ার করতে চলে এলি? ছি ছি, একটুও কি তোর ভেতরে লজ্জা শরম হবে না তানিয়া? টাকাই কি তোর কাছে সব কিছু? হ্যাঁ। তানি এবার ভয়ে ভয়ে দরজার কাছে চলে যেতে চাইছে। আমি সরাসরি বললাম, এখান থেকে যদি এক পাও বের হোস, তাহলে এখান থেকে আর তুই জীবন্ত ফিরতে পারবি না। যদিও যাই, তবে সেটা তোর লাশ। তাই বলছি, এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে আমার কথাগুলো শোন। আর যদি মনে করিস আমি মিথ্যে বলছি, তাহলে একবার বাইরে যা, দেখ বেঁচে ফিরতে পারিস কি না। তানিয়া এবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার সামনে এসে বলল, সত্যি করে বল তো, তুমি কে? আমি হাসতে হাসতে বললাম, আমি কে তা তো অবশ্যই বলবো, তবে এখন আমাদের মাঝে যেই সব কথা হয়েছে না, সব ভিডিও হয়ে গেছে। খুব তো চালাক ছিলি। এখন? এবার তানিয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার ক্ষতি করে তোমার কোনো লাভ আছে? একবার চিন্তা করে দেখো, আমি তোমাকে সুখ দেবার জন্য নিজের শরীর বিলিয়ে দিতে চাইছিলাম, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। আমি এবার দাঁড়ানো থেকে বিছানায় গিয়ে বসে তানিয়াকে বললাম, আয় এখানে বস। তানিয়া ভয়ে ভয়ে আমার পাশে এসে বসলো। এখন আমাদের মাঝে নীরবতা চলছে। আমিও কোনো কথা বলছি না, তানিয়াও কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে আমি বললাম, লাদেনের কথা এখন মনে পড়ে তোমার তানিয়া? তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, যে মারা গেছে তাকে মনে করে কি লাভ? আমি হেসে দিয়ে বললাম, ও, আমি মারা গেছি নাকি? আর আমি নিজেই তা জানি না, এটা কিভাবে সম্ভব? এবার তানিয়া বসা থেকে উঠে পড়ল। আমার দিকে ভালো করে তাকিয়ে চেনার চেষ্টা করছে আমি কে। আমাকে আর দেখা লাগবে না, আমার পরিচয় শোন তুই, যার খেয়ে বেঁচে আছিস। আগে যেই বোকাশোকা ছেলের সাথে প্রেম করতে আর টাকা লুটে নিতে, বর্তমান সমাজে যার পরিচয়ে বেঁচে আছিস, সেই মানুষটাই আমি। আমার কথা শুনে তানিয়ার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম পড়তে লাগলো, আর হঠাৎ করেই বলে উঠল, লা লা লাদেন, এই তো চিনে ফেলছিস। তানিয়া এবার এক কথায় গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়ল, কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কি ম্যাডাম, আমার সাথে কথা বলবে না? তুমি আজও বেঁচে আছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই বিশ্বাস করলে আর না করলেই বা কি, এতে আমার কিছু যায় আসে না। তবে তোর কোলে যেই সন্তান, সেটা নাকি আমার। তানিয়া ভয়ে কান্না করে দিয়ে বলল, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে আরে কান্না করিস না, আমি তোকে মারবো না,
তবে আমার সাথে কেন বেইমানি করলি? আমি শুধু এটাই জানতে চাই। কিন্তু তানিয়ার মুখে কোনো কথা নাই, শুধু চুপ করে দাঁড়িয়ে কান্না করছে। আমি এবার ওর কাছ থেকে সরে গিয়ে বললাম, এখন আমার কাছে সব প্রমাণ আছে এই বাচ্চা আমার কিনা। তাই আমি ভালোভাবে বলছি, আমাদের বাসা থেকে দূরে কোথাও চলে যা, আর তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমার সাথে এটা করা উচিত হয়নি আমার। বাবা, ভূতের মুখে রাম রাম। কুকুরের লেজে পাইপ দিয়ে রাখলে কুকুরের লেজ কখনো সোজা হবে না, আজীবন না। আর তুই যদি আজীবন বলিস আমি ভালো হয়ে গেছি, সেটা আমি কখনো বিশ্বাস করব না। আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি না? আচ্ছা লাদেন, তোমাকে একটা কথা বলি, তুমিও তো আমাকে ভালোবাসতে না, তুমি তো রিয়াকে ভালোবাসতে। এখানে আমি বা কি অপরাধ করেছি? আমার অপরাধ তো শুধু এইটুকুই যে আমি আমার সন্তানকে তোমার পরিচয় দিছি। এই জন্য আমাকে মাফ করে দাও। সত্যি টাকার নেশায় আমি অন্ধ হয়ে গেছি। এসব বলে আমার রাগ আর বাড়াবি না, তবে তোরে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। হাতে ইশারা করে বললাম, কোথায় তোমরা? একটু পর দরজার টোকায় আওয়াজ শুনলাম। দরজা খুলতে খুলতে বললাম, তোমার সারপ্রাইজ চলে আসছে। দুইটা ছেলে রুমে ঢুকতেই তানিয়ার দিকে তাকিয়ে বলল, তোর না শারীরিক সম্পর্কে করার খুব শখ, আজকে ওদের দুজন তোর কাছে রেখে গেলাম, মজা বুঝবি আর কান্না করবি। আর এখান থেকে গিয়ে সরাসরি আমাদের বাসা ছেড়ে দূরে কোথাও চলে যাবি, একেবারে আমার দু চোখের সামনে থেকে। যদি কোনোদিন আমার সামনে পড়িস না, কি করব তখন আমি নিজেও জানি না। এই বলে আমি রুম থেকে বের হব, তখনই তানিয়া আমার পায়ের কাছে পড়ে বলল, আমাকে এখানে একা রেখে যেও না। বলছি তো আমি জীবনেও আর কোনো ভুল করব না। আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আসলেও কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। প্লিজ আমাকে মাফ করে দাও, তোমার পায়ে ধরে বলছি। আর কিভাবে তোমার কাছে মাপ চাইবো বলো? একজন হোটেল বয় বলল, থাক স্যার, মাফ করে দেন ওকে, ভুল তো মানুষের করে না। আমি ওর দিকে তাকাতেই একটু মায়া হলো, কি আর করব, যতই হোক ও আমার আগের গার্লফ্রেন্ড ছিল। আমি ওকে তুলে হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম, তোমাকে এখানে ভালো কোনো মেয়ে পাওয়া যাবে। একটা ছেলে মাথা চুলকাতে চুলকাতে বলল, হঠাৎ এই কথা কেন স্যার? আমি যা বলছি সেটা বলো। আছে স্যার, আপনি বললে এখনই চলে আসবে। তোমাদের যেই দুইটা মেয়ে পছন্দ হয় নিয়ে এসে এখানে এনজয় করো আধা ঘন্টার জন্য। আমি তোমাদের বাইরের সব কিছু সামলে নিব। আর এসে আমাদের ভিডিওটা দিয়ে দিবে, আমার কাজে লাগবে। দুজনেই আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি তানিয়াকে নিয়ে বাইরে আসতেই তানিয়া বলে উঠল, ধন্যবাদ তোমাকে। থাকার ধন্যবাদ দিতে হবে না, আমি না থাকলে তো আমাদের সব কিছু দখল করে নিতে। তানিয়া মাথা নিচু করে বলল, এজন্য আমি অনেক অনেক সরি। আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতে চাইছি। আচ্ছা, ভিডিওটা ডিলিট করে দাও। আমি ভেতরে গিয়ে বসলাম, এত সহজে ডিলিট করব না বলা তো যায় না। তুমি আবার নতুন করে কি করে বসে থাকো? বলছি তো আমি সরি, আমাকে মাফ করে দাও। মা বাবার আমাকে মৃত্যু বানিয়েও শান্তিতে রেখছো না।
সমাজে বলে বেড়াইছো আমার একটা সন্তান আছে। এখন যদি সবাই আমার আসল পরিচয় পায়, সবাই তো আমার মুখে থুতু ছুঁড়ে দিবে। তানিয়া চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। এখন হয়তো সব কিছু বুঝতে পারছে সে কি করেছে। হঠাৎ করে তানিয়া বলে উঠল, এতদিন তুমি তাহলে কোথায় ছিলে? এসব জেনে তোমার কোনো লাভ আছে? এখন তোমার ব্যাপারে বলো। বিয়ে করেছো তোমার বয়ফ্রেন্ডকে? না, এখনো করি নাই, তবে খুব শীঘ্রই করব। আমার জন্য দোয়া করবে। হাসতে হাসতে বললাম, বিয়ে করার আগেই এক বাচ্চার মা। ভালো ভালো, খুব ভালো। আমাদের সমাজে তোমাদের মতো কিছু মেয়ে হলে আমার মনে হয় বিয়েটাও উঠে যেত। কি বলো? যেখানে বিয়ে ছাড়া বাচ্চা হয় সেখানে বিয়ে করে লাভ আছে কোনো? আমি একটু ছুঁয়েও দেখলাম না তোমাকে, আর এর ভেতরে আমি বাবা হয়ে গেলাম। বিষয়টা চিন্তা করা যায় বলো? তানিয়া কণ্ঠটা ভারী করে বলল, আমাকে অপমান করা হচ্ছে বুঝি? বলছি তো আমি সরি। কই অপমান করলাম? আসলে এই দোষ তোমারও ছিল না। আমিও তো রিয়ার প্রেমে পড়েছিলাম। আমার কাছ থেকে টাকা নিয়েছো এতেও আমার আপত্তি ছিল না। তবে তোমার ভুলটা শুধু এই জায়গায়, আমাদের সম্পত্তির ওপর লোভ দিলে। এটা আমি মানতে পারলাম না। একটা বাচ্চা ফ্রিতে পেতাম, তাতেও আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু তুমি আমাদের পথে নামানোর ব্যবস্থা করছো, এটা আমি মেনে নিতে পারলাম না। দুনিয়াটা বড় আজব জিনিস, জানো লাদেন। এখানে টাকা ছাড়া বাঁচা অসম্ভব। টাকা না থাকলে কেউ তোমাকে দামই দিবে না। এতই যখন টাকা চিনো, এত টাকা ইনকাম করতে পারো না? ও চিন্তা করো অন্যকে কিভাবে মেরে টাকা ইনকাম করা যায়। এর মাঝে দুইজন হোটেল বয় এসে বলল, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যেই এনজয় করেছি, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি চেয়ার থেকে উঠে বললাম, আমাকে এত ধন্যবাদ দিতে হবে না। তার আগে আমার ভিডিওটা দিয়ে দাও, আমি চলে যাব। এর মাঝে তানিয়া বলে উঠল, ভিডিওটা কি তোমার খুব দরকার? বলছি তো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু তোমাকে না। তানিয়া চোখ লাল করে বলল, নিজের কবর নিজেই খোঁড়া শুরু করলে দেখি। বলছি না লাদেন, আমার সামনে আসলে মেরে ফেলবো। তানিয়া হাতে ইশারা করে বলল, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা করার এখানেই কর। তানিয়া বলতে একজন হোটেল বয় এসে আমার কপালে বন্দুক ঠেকিয়ে বলল, আমাদের সাথে চল, নইলে কি হবে তো জানিস। এবার আমি বোকা হয়ে গেলাম, যাদের জন্য এত কিছু করলাম আর তারাই আমাকে মারতে চাইছে। তানিয়া আমার হাতে টান দিয়ে বলল, কিরে অবাক হয়ে গেলি নাকি? আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম, আমি তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরাই আমাকে মারতে চাও। ছেলেটা আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে বলল, আমরা টাকা দিয়ে কি করব? আমাদের যেই টাকা আছে এতেই হয়ে যাবে। আমরা তো দেহের পাগল। আহা নতুন মেয়ে, চিন্তা করা যায়। আমি ওদের বলছি, তোমরা যা চাইবে আমি তাই দিব, বিনিময়ে আমাকে তোমাকে মারতে হবে। ওরাও রাজি, আমিও রাজি। পেছন থেকে আস্তে আস্তে তানিয়ে কথাটা বলল। আমাকে একটা অন্ধকার রুমে যাওয়া হলো। যখন রুমে বাতি জ্বলে উঠলো, তখন বুঝতে পারলাম এখানে কারো আসা যাওয়া হয় না। ময়লা আবর্জনা দিয়ে রুমটা ঢাকা। আমাকে এক ময়লা জায়গায় নিয়ে বেঁধে রাখা হলো। তবে সব ময়লা আবর্জনার ভেতরে একটা বিছানা সুন্দর করে সাজানো আছে, উপরে ফুল দিয়ে।
তানিয়া আমার সামনে এসে হাসতে হাসতে বলল, কি বলেছিলাম নালাদেন, আমার সামনে আসলে মেরে ফেলবো। এখন মরবি তুই, আর আমি দেখব। তুই বেঁচে থাকলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, এই জন্য তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি মরলে আমার কোনো আফসোস থাকবে না। আমার আফসোস এক জায়গায়, এখানে যার জন্য আসলাম তাকেই পেলাম না। রিয়ার জন্য এখানে আসলি না, তবে তুই ওর মতো কানা একটা মেয়ে বিয়ে করে কি করবি? বিয়ে করবি আমার মতো হট কোনো মেয়েকে। নিজের রাগ কন্ট্রোল করে বললাম, সাবধান, রিয়ার নামে বাজে কিছু বলবি না, নইলে যে তোরে কি করব হিসাব নেই। পাশ থেকে ছেলেটা বলে উঠল, মেরে দেই ম্যাম, এত কথা কিসের জন্য বলছেন? আমি তোদের জন্য কত কিছু করলাম, আর ওর কথায় তোরা আমাকে মারতে চলে এলি। আমাকে লাথি দিয়ে ছেলেটা বলে উঠল, ও আমাদের কি অফার দিয়েছে জানিস? যখনই আমরা ওকে ডাকবো তখনই ও কাছে পাবো। এর থেকে ভালো আর কি হতে পারে? শুধু বিনিময়ে তোকে মারতে হবে। মেরে দিলাম, এতে দোষের কি আছে? তানিয়ার শরীর থেকে কাপড় খুলতে খুলতে বলল, তোর না লাইভ টেলিকাস্ট দেখার খুব ইচ্ছে। আজকে দেখ আমি কি কি করি, আর তারপর তোকে মারবো। ওই তখন বলছি না, রাস্তার কুকুরে বিশ্বাস করা যায়, কিন্তু তোকে না। আমি যখন যে এটা মিথ্যা বলি নাই, তার প্রমাণ করলি। আমি মনে করি তোর থেকে রাস্তার প্রতিটা পল্লীর মেয়েটাও ভালো আছে। ওরা অন্তত যেখানে সেখানে কাপড় খুলে না, যা করে ওদের পেট চালানোর জন্য। আর তুই ছি ছি। তানিয়া আমার কথা শুনতে শুনতে শরীরের সম্পূর্ণ কাপড় খুলে ফেলল, আর আমার দিকে তাকিয়ে বলল, আমার মন যা চায় আমি তাই করব। আমি মনে করছি এখন তোকে আমার মারা দরকার। পথের কাঁটা সরানো তো লাগবে, যেভাবেই হোক। তাই ওরা যা চাইছে আমি তাই দিয়ে দিব, এতে কিছুই হবে না। তানিয়াকে নিয়ে দুইটা ছেলে বিছানায় শারীরিক সম্পর্কে মেতে উঠল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। সব কিছু সামলে নিয়েছিলাম, কিন্তু আমার ধারণা ছিল না এমন কিছু হবে। এখন এটাও মনে হচ্ছে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না। তবে আমার এটা খটকা লাগছে, তানিয়া সব সময়টা ধরে আমার সাথে ছিল, তবে ওদের সাথে কিভাবে কথা বললো সেটাই আমার মাথায় আসছে না। অনেকক্ষণ পর ওরা ওদের কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ালো। তানিয়া পিস্তল হাতে নিয়ে বলল, কি রে, বাঁচার কোনো ইচ্ছে আছে? আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না, এটা তো জানিস। এর থেকে বরং আমাকে মেরে দে। পাশ থেকে একটা ছেলে বলল, এত অপেক্ষা করছেন কেন? শুধু একবার বলেন, ওকে মেরে দেই। আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম, আমার সাথে বেইমানি করলি না, এর হিসাব একদিন গুনে গুনে নিব। ছেলেটা হাসতে হাসতে বলল, যদি পারিস তো নিস। আজকের পর থেকে তুই এই পৃথিবীর মুখ দেখতে পারিস কিনা আমার সন্দেহ লাগছে। এর মাঝে তানিয়া বলে উঠল, এই শালাকে এভাবে মারা যাবে না। এক কাজ কর, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেল, তাহলে ওর কষ্টও হবে, আমিও আনন্দ পাবো। তানিয়ার শেষে একটা কথা বলি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। শরীর বিক্রি করে আর কতদিন খাবি? এর হিসাব তো কোনো একদিন দিতে হবে। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। এই বলে তানিয়া একটা চেয়ার নিয়ে বসে বলল, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বললি তাই তো দিয়েছি, এখন যা, ওকে তো মারতে হবে। তানিয়ার কথা শুনে দুইজন আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। রক্ত মাখা মুখে তানিয়ার দিকে তাকিয়ে বললাম,
শেষ একটা কথা জানার ছিল। তানিয়া মুচকে একটা হাসি দিয়ে বলল, এটাই তো জানতে চাইবি, আমি সারাক্ষণ তোর সাথে থাকার পরেও ওদের সাথে কিভাবে কথা হলো, তাই তো। এটাই জানতে চাইছি। মারা যাব তাতে আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম 20 নম্বর রুমে সিসি ক্যামেরা আছে, আর ওদের সাথে আমার হাতের ইশারায় যোগাযোগ হয়, আর ওরা অল্পতেই বুঝে যায়। সাথে 5 লাখ টাকার অফারও দিয়েছি। এমনি এমনি তো ওরা রাজি হয় নাই। বলছি না তোরে মারার জন্য আমি সব করতে পারি। শেষবারের মতো তানিয়ার দিকে তাকিয়ে বললাম, সত্যি তুই অনেক চালাক, তবে এসব করে আর বেশি দিন থাকতে পারবি না। একদিন তোর পতন হবে, হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু একদিনের ফল পাবি। তানিয়া আর কিছু বলল না, চুপ করে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার এক্স বয়ফ্রেন্ড ছিলি, তোকে মারতেও আমার এখন মায়া হচ্ছে। আমি কষ্টের মাঝেও হাসি দিয়ে বললাম, আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে একটা কলঙ্ক ছিল। তোর মতো মেয়েকে তো। এতটুকু বলতেই আমার মুখে ছেলেটা লাঠি ঢুকিয়ে চুপ করিয়ে দিল। ওরা মারতে মারতে আমাকে হাঁপিয়ে গেছে। শেষে লোহার রড দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো। আমি যেন আর থাকতে পারছি না, মনে হচ্ছে যেন এখানেই আমার প্রাণ বের হয়ে যাবে। এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার, যা বলার বাইরে। শেষে শুধু রিয়ার মুখ থেকে একটা কথাই শুনলাম, ফিরে এসেও বাঁচতে পারলি না। আহা আফসোস, ভালোবাসা সফল হলো না। তুই তো এটা জানিস না, আমার সাথে চালাকি করে কেউ বাঁচতে পারে না। বাইলা দিন, আলবিদায়। এইটুকুই শুনে আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন বুঝতে পারলাম আমি ময়লা আবর্জনা ভর্তি একটা মাঠে পড়ে আছি। চারপাশে কুকুরগুলো এসব ময়লা খাবার খাচ্ছে। যাক, তাহলে আমি মারা যাই নাই। আমার এমনটা মনে হচ্ছে ছেলেগুলো জানতো আমি বেঁচে যাব, নইলে এভাবে আমাকে ছেড়ে দিত না। তানিয়া যেই চালাক। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম। মাথা থেকে এখনো রক্ত পড়ছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই পাগলকে আবার কে মারলো? আরে এখানে এলোই বা কি করে? আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি মেয়েটাকে বলে উঠলাম, আপু, এখান থেকে হাসপাতাল কতটুকু দূরে? আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি তাহলে পাগল নয়? আমি অসহায় দৃষ্টিতে এই মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমি কোনো রাস্তার পাগল নই, আমাকে এখানে মেরে রাখা হয়েছে। মেয়েটা এবার একটা অটো ডেকে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। না ভাইয়া, ধন্যবাদ দিতে হবে না। সকালে কলেজে যাওয়ার সময় আপনার গেঞ্জি দূর থেকে দেখলাম। আমি মনে করেছি এটা হয়তো কোনো গেঞ্জি পরে আছে, যেহেতু এখানে ময়লা আবর্জনা রাখা হয়। কিন্তু এটা যে আপনি হবেন আমি জানতাম না। মেয়েটার কথার জবাব দিতে না পেরে হাতে ইশারা করে বললাম, আপু, আমি কথা বলতে পারছি না, এতটা শক্তি আমার নেই। মেয়েটা আমার কথার উত্তর দিয়ে বলল, আপনার কথা বলতে হবে না, চুপ করে থাকেন শুধু। কিছুক্ষণ পর আমরা হাসপাতালে চলে আসলাম। আমাকে ভিতরে ঢুকিয়ে মেয়েটাকে বের করে দিল। ডাক্তার আমাকে চেকার করে ব্যান্ডেজ করে দিয়ে বলল, কিছু খেয়ে নিন আপনি, আপনার শরীরে শক্তি কমে গেছে। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটা ভিতরে এসে
আমার পাশে বসে কেমন জানি মায়াবী দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম, কি হয়েছে? মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, কিছু না। হঠাৎ করেই আমাকে দেখে মেয়েটা বাইরে চলে গেল। আবার কিছুক্ষণ পর ফিরে আসলো হাতে করে কিছু খাবার নিয়ে। এসে সেগুলো আমার মুখে তুলে খাইয়ে দিতে লাগলো, আমি না করার শর্তেও। যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম, তখন মেয়েটাকে প্রশ্ন করলাম, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। আমিও হাসি দিয়ে বললাম, ঠিক যেন চেহারার সাথে নামের মিল আছে। এর মাঝে একটা নার্স ভেতরে এসে বলল, স্যার আপনার বিলটা। এটা বলতেই মায়া মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমার কাছে এত টাকা নেই। আমি গরিব ঘরের সন্তান। 100 টাকা ছিল, সেটা দিয়ে আপনার খাবার এনেছি। বাসায় যেতে হবে এখান থেকে হেঁটে হেঁটে। আমি মায়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। ওর কাছে টাকা নেই, গাড়ি ভাড়াও নেই, এরপরেও আমাকে সাহায্য করেছে। সত্যি মেয়েটা অনেক ভালো। মায়ার দিকে তাকিয়ে বললাম, এক কাজ করো, আমার পকেটে হাত দিয়ে দেখো আমার মানিব্যাগ আছে কিনা। মায়া আমার কথা মতো পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলো, কিন্তু রক্তে সব কিছু লাল হয়ে গেছে। আমি মায়ার দিকে তাকিয়ে বললাম, এখানে অনেকগুলো কার্ড আছে, যে কোনো কার্ড পছন্দ করো। মায়া রক্তমাখা কার্ডগুলো মুছে একটা কার্ড হাতে নিয়ে বলল, এখন কি করতে হবে? আমি ওকে পাসওয়ার্ড বলে দিয়ে বললাম, যাও 5 লাখ টাকা বের করে আনো। মায়া অবাক হয়ে বলল, কি? আমি যা বলছি তাই করো। মায়া আমার কথা শুনে বাইরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পরে এসে ওর কলেজ ব্যাগ থেকে টাকা বের করে বলল, এই নিন আপনার টাকা। টাকা তো আনলে বুঝলাম, কিন্তু এত দেরি হলো কেন? আরে সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে, এতগুলো টাকা যদি কেউ নিয়ে যায়। আমি হেসে বললাম, টাকা নিয়ে গেলে নিয়ে যেত, এত চিন্তা করো কেন? আচ্ছা মায়া, তোমার এখন একটা প্রশ্ন করব। মায়া আমার দিকে তাকিয়ে বলল, অবশ্যই করেন। অচেনা একটা ছেলেকে এভাবে সাহায্য করলে যদি তোমার কোনো ক্ষতি হতো, একবার এটা চিন্তা করলে না? মায়া বাচ্চাদের মতো বলে উঠল, আমার মা সব সময় বলে, কাউকে বিপদে রেখে কখনো যাবি না, আর বিপদ কখন আসে বলা যায় না, তাই আমাদের তাদের সাহায্য করা উচিত। আমি তো শুধু মার কথা শুনছি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সত্যি তোমার মা অনেক মহান। মায়া কান্না চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার মা নেই, গত বছরে উনি মারা গেছে। আমি দুঃখ প্রকাশ করে বললাম, আমাকে মাফ করে দাও, আমি এটা জানতাম না। না, মাপ চাইতে হবে না, আপনি তো আর এটা জানতেন না। বাসায় যাবে না? মায়া তাড়াহুড়ো করে বলল, ও শেট, ভুলেই তো গেছিলাম, বাবা আমাকে মেরে ফেলবে যদি দেখে আমার দেরি হয়েছে। মায়াকে টাকাগুলো দিয়ে বললাম, এটা তোমার কাছে রাখো, আমার পক্ষ থেকে উপহার দিলাম। আর যদি তোমার বাবা সন্দেহ করে, এই কার্ডে আমার নম্বর আছে, একটা কল করবে, আমি সব বুঝিয়ে দিব। মায়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল, আপনার টাকা আপনার কাছে রাখেন, সাহায্য করছি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু মানুষের উপকার করব এটা হতে পারে না। উপকার করে যদি তার দুর্বলতার সুযোগ নিতে হয়, তাহলে এই উপকার নাই করলাম। এবার আমি ধমক দিয়ে বললাম, এত বেশি বুঝো কেন? যা বলছি তাই করো। মায়া মন খারাপ করে বলল, আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, পিচ্চিদের মতো আচরণ এখনো তোমার যায়নি,
অনেক কিউট আছো তুমি বলতে হবে। মায়া একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আচ্ছা মায়া, তোমার মোবাইলটা একটু দিবে, একজনকে আসতে বলবো। মায়া একটা ভাঙা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল, 3 টাকা আছে, খাবেন না কিন্তু, মিস কল দিবেন। আমি হেসে দিয়ে বললাম, এত কিপটামি করো কেন মায়া উদাস হয়ে বলল, সবার বয়ফ্রেন্ড থাকে, কিন্তু আমার নেই। আমাকে যে টাকা লোড করে দিয়ে হুম। মায়ার সাথে কথা বলতে বলতে আপুর নম্বরে কল দিলাম। আপুর নম্বরটা এখনো আমার মনে আছে। কল দিতেই আপু বলল কে। আমি আস্তে করে বললাম, আপু আমি। আপু কান্নার সুরে বলল, ভাই তুই কই? একদিন এক রাত ধরে তুই কোথায় ছিলি? কতবার তোরে না করছি যাবি না, তাও গেলি। এত কান্না করিস না বোন, তুই এক কাজ কর, চুপি চুপি বন্যাকে নিয়ে হাসপাতালে চলে আয়। ভাই এখন আমি তো হাসপাতালে যেতে পারবো না, তানিয়া যেই খেলা করছে, এখন ওর সাথে আমরা সবাই কোর্টে যাচ্ছি। তুই তো বলেছিলি কিছুই হবে না। এখন এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। এই মেয়েকে তো আমি ছাড়বো না। আমি আবার আপুকে বললাম, আমার সাথে কথা বলবি যে, এটা কেউ শুনছে না তো আবার। না ভাই, এখন আমাদের পরিবারের কি অবস্থা হবে রে? আর তোর হঠাৎ করে কি হয়েছে? আমার মনে হয় এটাও তানিয়ার কাজ। এত কিছু এখন বলতে পারবো না। বন্যা কই আছে? এই তো আমার সাথে বসা। তোরে খুঁজতে খুঁজতেও হতাশ হয়ে গেছে, কান্নাও করে মাঝে মাঝে। সত্যি ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা আপু, তুই এক কাজ কর, বন্যাকে চুপি চুপি বল এখানে চলে আসতে, বাকি সব কিছু আমি সামলে নিচ্ছি। এই বলে ফোন রেখে দিলাম। মায়া আমার দিকে তাকিয়ে বলল, কোনো টেনশনে আছেন মনে হচ্ছে ভাইয়া। মনে মনে বললাম, শেষমেশ ভাইয়া বলেই ডাকলে। আমি মাথা নিচু করে বললাম, একটা সমস্যায় পড়ে গেছি। কি হয়েছে জানতে পারি কি? না মায়া, তেমন কিছু না, তবে আমার শরীরে এত শক্তি নেই, কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না। আমার এক চাচাতো ভাই আছে, টাকার কারণে সব কিছু করতে পারে। যদি বলেন আপনাকেও হেল্প করে দিবে, যদি সেই রকম কোনো ঝামেলায় পড়েন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সত্যি পারবে নাকি? পারবে। তাহলে বলো এখানে চলে আসতে, যত টাকা লাগে আমি দিয়ে দিব, আর তুমি চলে যাও। এমনি তোমার অনেক দেরি হয়ে গেছে, একদিন সময় করে তোমাদের বাসায় যাব। আমাকে থামিয়ে দিয়ে মায়া বলল, না যাবেন না, পরে বাবা আমাকে সন্দেহ করবে। থাকবেন, আর কিছু বলতে হবে না, এখন আপনি যান দয়া করে। মায়া বসা থেকে উঠে আমার দিকে তাকিয়ে বলল, অপেক্ষা করব আপনার জন্য, সত্যি আসবেন তো? আমি অবাক হয়ে বললাম, মাত্র না তুমি বললে যেন না যাই তোমাদের বাসায়। মায়া হাসতে হাসতে বলল, মজা করলাম ভাইয়া। রেগে বললাম, যাও তো এখান থেকে, নইলে ভাইয়া বলে মেরে ফেলো। খালি ভাইয়া আর ভাইয়া। মায়া আবার আগের মতো মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আসি, ভালো থাকবেন। মায়া যেতেই আমি বললাম, সত্যি মেয়েটা অসাধারণ, এমন ভালো আজও এখানে আছে, সেটা আমার ভাবনা চিন্তার বাইরে। যেমন সুন্দর তেমন ভদ্র, আর কি মারাত্মক চেহারা। মায়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে চিন্তা করছি তানিয়াকে কিভাবে থামাই। আর বন্যা কি এখানে আসবে নাকি? অনেকক্ষণ ধরে সব চিন্তা করছি। হঠাৎ মোটা সোটা একটা ছেলে এসে বলল, আপনি কি সেই ছেলে যে মায়া আপনার কথা বলল? আমি সেই। তুমি তাহলে মায়ার চাচাতো ভাই? হুম, আমি মায়ার চাচাতো ভাই।
এখন এত কথা বলতে পারবো না। আগে টাকা দিন, পরে কাজ। আমি ওর কাছে একটা কার্ড দিয়ে বললাম, যত টাকা লাগবে একদিনের জন্য এটা তোমার। এখন আমি একটা হোটেলের ঠিকানা দিচ্ছি, ওখানে দুইটা ছেলে আছে, হোটেল বয়। ওদের কাছে আমার আর একটা মেয়ের ভিডিও আছে, সেটা নিয়ে সরাসরি এখানে আসবে। পরে কি করতে হবে বলবো, কিন্তু ওদের কাছে গিয়ে কি বলবো? বলবে একদিন আগে যেই ছেলেকে মারা হয়েছে। আর গিয়ে লিস্ট আমার নাম দেখবে লাদেন, বললেই চিনবে। মোট কথা হলো আমার ভিডিওটা চাই। ওদের মারবে না কাটবে তা আমি জানি না, যেভাবে পারো ভিডিওটা নিয়ে এসো। ছেলেটা যেতে যেতে বলল, আধা ঘন্টার ভেতরে চলে আসবো। মনে মনে বললাম, যাক, এক চিন্তা তাহলে দূর হয়েছে। এর ভিতরে বন্যা এসে রুমে প্রবেশ করলো। আমি শোয়া থেকে উঠতেই বললাম না। ধপ করে বন্যা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, কিরে পাগলি, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? বন্যা চুপচাপ কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল। আমার দিকে কান্না জড়িত কণ্ঠে বলল, তুই কালকে থেকে কই ছিলি? জানিস আমি তোকে কত জায়গায় খোঁজাখুঁজি করেছি। সরি রে, এই তো একটু বিজি ছিলাম এক কাজে। বন্যা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কুত্তা, তুই কোনো কথা বলবি না। মিথ্যা কথা বলিস কেন? আপু আমাকে সব কিছু বলেছে। কি বলেছে আপু তোরে? বন্যা চোখ লাল করে বলল, আমি তো তানিয়াকে খুন করে ফেলবো। শুধু আপুর কারণে করিনি, আর ওর ব্যবহার আমার ভালো লাগলো না। ওরা কি কোর্টে চলে গেছে? হুঁড়ে, আমি ভাবছিলাম আমি কিছু করব, কিন্তু তোর খবর শুনে তাড়াতাড়ি এখানে চলে আসছি। আঙ্কেল কি কিছু বলিস নাই তো আবার? তোর মাথা খারাপ হয়েছে? বাবাকে বললে সব কিছু উল্টোপাল্টা করে ফেলবে। আমি বন্যাকে পাশে বসিয়ে বললাম, এসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি সব দেখে নিব। এখন বল তুই কেমন আছিস? বন্যা খুশি হয়ে বলল, অনেক অনেক ভালো বাবা। আমার বান্ধবী দেখে আজকে অনেক খুশি। তাই এর কারণটা কি জানতে পারি? বন্যা আনমনে হয়ে বলল, আমার তো প্রেম হয়ে গেছে দোস্ত। আমি অবাক হয়ে বললাম, একদিন হয়েছে বাংলাদেশে এলি, আর এর মাঝেই প্রেম হয়ে গেলে? কিভাবে সম্ভব রে? বন্যা যেই কিছু বলতে যাবে, এর মাঝে মায়ার চাচাতো ভাই সাথে করে হোটেল বয় দুজন ছেলেকে আমার সামনে এনে ফেলে বলল, এই যে বস, ওদের একেবারে তুলে নিয়ে আসছি, আর সাথে করে ভিডিওটাও। আমি খুশি হয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক বড় একটা উপকার করলে। মায়ার চাচাতো ভাই বলল, এখন তাহলে আমার আর কি করতে হবে? কিছুই করতে হবে না, আমাদের সাথে এক জায়গায় যেতে হবে, সাথে এই দুইটা ছেলেকে নিয়ে। হঠাৎ করে একটা ছেলে বলে উঠল, স্যার, আমাদের মাফ করে দেন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। মায়ার ভাই ওকে বুকে লাথি দিয়ে বলল, কোনো কথা বলবি না, বস যা বলবে তাই করবি। মনে মনে বললাম, টাকার পাওয়ার যে এত হবে আগে জানতাম না। যাক, বস নামক শব্দটা শুনে বেশ ভালোই লাগলো। বন্যা আমার হাতে ঝাঁকি দিয়ে বলল, কিরে লাদেন, এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বন্যার হাত ছাড়িয়ে বাইরে যেতে যেতে বললাম, আগে আমার সাথে চল, পরে সব বুঝতে পারবি। বন্যা তাড়াতাড়ি এসে আমার হাত আবার ধরে বলল, তুই কি পাগল হলি? এই অবস্থায় আবার কোথায় যাচ্ছিস? আমার কিছু হবে না, আমি না গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। এই কথা বলে বাইরে এসে একটা রিক্সা নিয়ে বন্যার আমি একটাতে, আর পেছন পেছন মায়ার ভাই ওদের নিয়ে আসছে।
বন্যা বসে থাকা অবস্থায় আমাকে বলল, তুই শুধু একবার বল, আমি তানিয়াকে কি করি দেখ। এত পাগল হইস না, দেখি কি করা যায়। আচ্ছা লাদেন, তোর কি একটু রাগ হয় না ওর উপর? তোর উপর এত অত্যাচার করেছে তানিয়া, এরপরও তুই ঠান্ডা আছোস কিভাবে? অনেক রাগ জমে আছে, তবে সেগুলো বের করি না। আর তুই এত কিছু বুঝবি না, এখন একটু চুপ করে বস তো। কোর্টের সামনে নেমে ভেতরে গিয়ে আপুদের খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি আপু আর তানিয়ার মাঝে তর্ক চলছে। আমি মায়ার ভাইকে ইশারা করে বললাম, যখন আমি বলবো তোমাদের এখানে আসতে তখন আসবে, এর আগে আসবে না। আমি পেছন থেকে গিয়ে বললাম, কি ব্যাপার আপু, এখানে ঝগড়া করছো কেন? আর কি হয়েছে? এটা বলতেই সবাই আমার দিকে তাকালো। আপু তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই তুই এসেছিস, আমি তো ভাবছিলাম তুই আর আসবি না। আমি আপুকে ছাড়িয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, অনেকেই আছে আমাকে মারতে চায়, আর মেরেও ফেলেছিল, কিন্তু মরতে মরতে বেঁচে গেছি। তো মিস তানিয়া, আমি কি কথাটা সত্যি বললাম নাকি মিথ্যা বললাম? তানিয়ার মুখে কোনো কথা নেই, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে হয়তো এত মারার পরেও মরলাম না কেন। বন্যা আমার সাথে তাল মিলিয়ে বলল, কি তানিয়া কথা বলো না কেন? আর তোমার মুখটা এমন লাগছে কেন? বন্যা আবার আপুকে উদ্দেশ্য করে বলল, আপুর সব সম্পত্তি লিখে দিয়েছো তো, নাকি এখনো দাও নাই? না দিলে তাড়াতাড়ি দিয়ে দাও। মজা করেই বলল বন্যা কথাটা। আপু হাসতে হাসতে বলল, এখন আমার ভাই চলে আসছে, আমিও দেখতে চাই ও কিভাবে আমাদের সব কিছু ওর নামে লিখে নেয়। আমার বড় ভাই ধমক দিয়ে বলল, কি চলছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই আমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তুমি না রিয়ার বডিগার্ড, তো এখানে কি করছো? আর তোমাকে মারার চেষ্টাই বা কে করেছে? আমি ভাইয়ার কথার উত্তর দিয়ে বললাম, এখানে যে একটা নাটক চলছে, সবটা আমি কিছুক্ষণের ভেতরে শেষ করছি, তাহলে বুঝতে পারবেন সব কিছু। কই তোমরা চলে এসো, আর দেরি করে লাভ নেই। এটা বলতেই মায়ার ভাই ছেলেগুলো নিয়ে সামনে আসলো। আমি আবার তানিয়াকে প্রশ্ন করলাম, তানিয়া, নিজের মান ইজ্জত রক্ষা করতে চাও, নাকি তুমি লাদেনের সাথে কি করেছো এটা বলবে? যদি নাই বলো, তাহলে তো জানো আমার কাছে ভিডিও আছে, আর সাথে ছেলেগুলো আছে। তাড়াতাড়ি বলবে, নাকি আমাকে দিয়ে বলাবে? আর আমি বললে তো জানোই কি হবে। তানিয়া কান্না করতে করতে বলল, আমি আপনাদের সবার কাছে মাপ চাই, আমাকে মাফ করে দিবেন, আমি এর ন্যাকামো দেখতে না পেরে। মায়ার ভাইকে ইশারা করে বললাম, একটা বসিয়ে দাও। মায়ার ভাই গিয়ে এক চর বসালো তানিয়ার গালে, বেচারি চর খেয়ে মাটিতে পড়ে গেল। এবার আমার বড় ভাই রেগে আমার কাছে আসতে আসতে বলল, তোমার এত সাহস কম না, আমাদের বাড়ির বউয়ের গালে চর দিতে বলো? আপু ভাইয়ার হাতে ধরে চোখ লাল করে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না, ও যা করছে শুধু দেখতে থাক। একটা কথা মাথায় রাখ, এই ছেলে যা করছে আমাদের ভালোর জন্যই করছে। পাশ থেকে বাবা বলে উঠল, কি বলিস মা এসব? ও আর যাই করুক, এই মেয়ে তো আমাদের বাড়ির বউ, আমাদের ছোট ছেলের। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, তোমরা চুপ করবে, রং তামাশা শুরু করেছো এখানে তোমরা। আমি তানিয়ার কাছে যেতেই মায়ার চাচাতো ভাই আমার যেই তানিয়ার গালে হাত তুলবে, তানিয়া কান্না করতে করতে বলল, আমি সব সত্যি বলছি,
আমাকে মারবেন না প্লিজ, আমার একটা বাচ্চা আছে, আমি মরলে। রেগে গিয়ে বললাম, এই শালি, বাচ্চার দোহাই দিবি না, এখন তাড়াতাড়ি বলবি নাকি আমার অন্য ব্যবস্থা করতে হবে। তানিয়া ভয়ে ভয় পেয়ে এক এক করে সব বলে দিল। শেষে তানিয়া আমাকে বলল, তোর কলিজাটা একদিন আমি কেটে দেখব। শালা, এত মরার পরেও মরলি না, রাগে আগের বারেও বেঁচে গেলি, এবারও। আমি শুধু তানিয়ার কথায় একটা হাসি দিলাম। আমার দুলাভাই পুলিশ থাকার কারণে আমাদেরও অনেক সুবিধা হলো। সব শুনে দুলাভাই তানিয়াকে নিয়ে গেল। তানিয়াকে শুনিয়ে শুনিয়ে বললাম, যা গিয়ে কয়েকদিন জেলের ভাত খেয়ে দেখ কেমন লাগে। এতদিন তো অন্যকে মেরে খেতে, এখন দেখ বাস্তব জীবন কত কঠিন। হঠাৎ করেই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি, আমরা কত খোঁজাখুঁজি করলাম তোকে। তানিয়া সব বলতে বলতে আমার নামেও বলে দিল আমাকে দেখিয়ে, আর বলে গেল আমি আসল লাদেন। চাইছিল পালিয়ে থাকতে, কিন্তু আর পারলাম না। হঠাৎ করে মাথায় সেই দিনের একটা বুদ্ধি এলো। দূর থেকে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। আমি তাড়াতাড়ি আম্মুকে বলে উঠলাম, আসলে আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন। আম্মু আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, লাদেন বাবা, তুই আমাকে আন্টি ডাকলি কেন? এতদিন পর আমাদের কাছে ফিরে এলি, কই একটু মা ডাক শুনবো তা না। আম্মু মন খারাপ করে বলল কথাটা। আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, এখন আমার পরিচয় কাউকে দেওয়া যাবে না, বললে সব শেষ হয়ে যাবে। আমি আম্মুর থেকে দূরে গিয়ে বললাম, আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। বাবা আমার কাছে এসে বলল, তোমাকে এখন আমার কেমন যেন একটু সন্দেহ লাগছে, সত্যি করে বলো তুমি কে। আমি মন খারাপ করে বললাম, আসলে আমি লাদেনের বন্ধু। ও মারা যাবার আগে আমাকে সব বলে গেছিল তানিয়ার কথা, যেন আপনাদের কোনো কিছুর উপর নজর দিতে না পারে। এই জন্য আমি লাদেন সেজে ওর সাথে মিথ্যে অভিনয় করেছি, যেন বুঝতে পারে আমি সত্যিকারের লাদেন। আরও আমার পরিচয় জানতে পেরে আমাকে মারতেও চাইছিল, কারণ ও জানতো লাদেন সব কিছু জানে। ও বেঁচে থাকলে তানিয়ার সব প্ল্যান মাটি হয়ে যেত। আম্মু হতাশ হয়ে বলল, আমাদের কপালই খারাপ, আমাদের এক ছেলেকে হারিয়েছি একটা ভুলের কারণে, আজও ওর কথা মনে হলে। আমি আম্মুকে শান্ত করে বললাম, আপনাকে একটা সত্যি কথা বলি, আপনার ছেলেকে মারা হয় নাই, ও ছায়া হয়ে আপনাদের পাশে আছে, খুঁজে বের করুন। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, সত্যি আমার ছেলে বেঁচে আছে, শুধু বেঁচে আছে না, ও এখানে আশেপাশে কোথাও থাকে, যদি পারেন খুঁজে বের করুন। আপু আম্মু আর আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে গেল। আমি একা একা দাঁড়িয়ে আছি মন খারাপ করে। পাশ থেকে মায়ার ভাই এসে বলল, বস আপনার আরো কিছু লাগবে? আমি আনমনে বললাম, আর কিছু লাগবে না। হোটেল বয়দের উদ্দেশ্যে তাকিয়ে বললাম, যদি পারো মানুষের উপকার করো। একটা কথা মনে রেখে যে পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না, সে পৃথিবীর কোনো নারীতে আসক্ত হতে পারবে না। সময় থাকতে ভালো হয়ে যাও। ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে চলে গেল, জানে আমার সাথে যা করেছে, বেঁচে আছে যে এটাই বেশি। বন্যা আমার হাত ধরে বলল, মন খারাপ তোর? না রে, মন খারাপ না,
বাবা মা থাকার পরেও তাদের কাছে যেতে পারছি না, এই জন্য একটু মন খারাপ। বন্যা মায়ার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি চলে যেতে পারেন, যখন দরকার পড়বে তখন বলবো আপনাকে, কেমন? মায়ার চাচাতো ভাই আমাকে ফোন নম্বর দিয়ে চলে গেল। আমরা কোর্ট থেকে বের হতেই আবু পেছন থেকে বলল, কিরে লাদেন, তুই মা বাবার কাছে মিথ্যে কথা বললি কেন? বলছি না, রিয়াকে যতদিন পর্যন্ত বউ না বানাতে পারবো ততদিন পর্যন্ত আমার পরিচয় কাউকে দিব না। আপু কিন্তু লাদেন এভাবে আর কতদিন? আর রিয়ার ব্যবহার আজকাল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আমাকে পারলে যা ইচ্ছে তাই বল, আমি কিছুই বলবো না, কিন্তু আমার রিয়াকে নিয়ে কোনো কথা বলবি না। বন্যা আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর হারামি, শুধু রিয়া আর রিয়া, এখানে তুই কষ্টে আছিস, আরও অন্য কাউকে নিয়ে প্রেমের নদীতে সাঁতার কাটছে, গলায় কলস দিয়ে মরশালা। আমার মনের অবস্থা আপু বুঝতে পেরে বলল, ভাই মন খারাপ করিস না তুই, সব ঠিক হয়ে যাবে, চল পাহাড়ের কাছে গিয়ে ঝর্ণা দেখে আসি, মনও ভালো হয়ে যাবে। বন্যা খুশি হয়ে বলল, হুঁ আপু চলেন। আমি আর কিছু বলবো, ওদের সাথে তো যেতেই হবে, একা একা মন খারাপ করে লাভ আছে। প্রায় আধা ঘন্টা পর আমার গন্তব্য স্থানে চলে গেলাম। ওখানে বসার জন্য ছোট ছোট চেয়ার আছে। আমরা তিনজন বসে বসে ঝর্ণার পানি দেখতে লাগলাম। এর মাঝে আপু বলে উঠল, লাদেন। আমি আপুর দিকে মুখ ফিরিয়ে বললাম, হুম বলো আপু। এই সময়ে বলতে চাইছিলাম না কথাটা, কিন্তু কি আর করব, বলতেই হবে। শোন, তোর দুলাভাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিয়ার বিয়ে দিতে, এ নিয়ে কথা হয়েছে, আর শুনছি 2-3 দিনের ভেতরে ওরা বিয়ের ব্যাপারে কথা বলবে। বন্যা তাড়াতাড়ি আপুকে চুপ করিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়েছে আপু, ওর এমনি মন খারাপ, আবার এর মাঝে এসব বলছো কেন? আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, ভাই আমাকে মাফ করে দিস, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি আপুর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, আরে পাগলি বোন আমার, তুই মাপ চাস কেন? তুই কি এখন আর আগের মতো আছিস? এখন তোর একটা আলাদা সংসার আছে, সব কিছু চিন্তা ভাবনা করে করতে হয় তোকে। ভুল তো আমি করেছি, কিন্তু বিশ্বাস কর বোন, ওকে দেখে আমি ঠিক থাকতে পারি না, কিভাবে যে কি হয়ে গেল আমি বলতেও পারি না। পরে আমি নিজে নিজে চিন্তা করে দেখছি আমি কি করেছি। এই ভুল যে ওর ওপর আমার একটা মায়া জন্মে নিবে আমি জানতাম না। এতটা পরিমাণে আমি ওকে ভালোবাসি, যা বলার বাহিরে। আমি এই দেশেই আর আসতাম না, লন্ডনেই থাকতাম, কিন্তু ওর আর ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে আসছে। বন্যা সব শুনে মন খারাপ করে বলল, এই পৃথিবীতে একটা নিয়ম চালু আছে, তুই যাকে এতটা পরিমাণে ভালোবাসিস তাকে তুই পাবি না, আর যে তোরে আড়াল থেকে প্রতিটা পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসা তুই গ্রহণ করবি না। এটাই হলো দুনিয়ার নিয়ম। কিছু কিছু ভালোবাসা গোপনেই কোরবানি দিতে হয়। আমি আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বললাম, কপালে যা আছে তাই হবে। তবে শেষে শুধু এতটুকু বলতে পারি, আমি রিয়াকে অনেক ভালোবাসি। আমি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, আমরা দুইজন দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বন্যা বলে উঠল, লাদেন, তুই যদি বলিস আমি রিয়ার বয়ফ্রেন্ডকে সরিয়ে দিতে পারি না, তা আর করা লাগবে না, ওর মন যা চাই তাই করুক,
আমি তো সব কিছু গোপনে গোপনে করব। এই নিয়ে এত চিন্তা করিস না। তবে এটা শুনে রাখ, ভালোবাসা সত্যি হলে কখনোই সেই ভালোবাসা বিফলে যায় না। চল সামনে যাই, দেখি আপু কই গেল। চল। আচ্ছা লাদেন, তুই তোদের বাসায় আমাকে পাঠালি কেন? আবার তুই থাকিস রিয়াদের বাসায়, আমাকে বললি তোদের বাসায় থাকতে। এর কারণটা কি রে? এত তাড়াহুড়ো করিস না, সব আস্তে আস্তে জানতে পারবি। তোর মনে কি নিয়ে ঘুরিস তুই নিজেই ভালো জানিস। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, এই তো আপু, চল দেখি পাহাড়ের কিনায় কি করেছে। বন্যা ভয় পেয়ে বলল, যদি আপু পড়ে যায়? ধুর, কিছু হবে না, কত কত পোলাপান আছে এখানে দেখলি। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু তুই একা একা এখানে কি করিস? আমাদের রেখে। আপু আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা চলে এলি, দেখ দেখ পাহাড়ের দৃশ্যটা সেই না, আমার অনেক ভালো লাগছে। এর মাঝে বন্যা বলে উঠল, সামনে যে ঝর্ণা বয়ে যাচ্ছে তার কোনো খেয়াল আছে? আর 2 পা সামনে গেলেই খেলা খতম। আপু বন্যাকে টেনে নিয়ে বলে উঠল, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো অনেক বড় শহরের মেয়ে, তাও এত ভয় পাও কেন? আমি শুধু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। আমরা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, এখন থেকে একটু সামনে গেলেই একেবারে তাকে খুঁজে পাওয়া যাবে না। ঝর্ণার পানিতে ভেসে ভেসে যে কই নিয়ে যাবে তার কোনো হিসেব নেই। মনে মনে একটু ভয় হচ্ছে, তবে মনের ভেতরে একটু সাহস রাখলাম। আসলেই এখানে কখনো আসা হয় নাই আমার, আর এভাবে কাছ থেকে কখনো ঝর্ণা দেখা হয় নাই। ধপ করে পিছন থেকে। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।